এসব বাবা মা, নিজের ওয়াইফ, নিজের কাজ, সমস্ত দুনিয়া নিয়ে তোমার একটা জগৎ, সেই জগতের মধ্যেও কিন্তু মাঝে মাঝে কিছু বিক্ষুব্ধ সমালোচনার সম্মুখীন হতে হয়। তো এই যে সমালোচক, তাদেরকে তুমি কি বল? দেখো, আমি মানে কখনোই সমালোচকদের খুব একটা গুরুত্ব দিইনি। হ্যাঁ, আমি দিয়েছি, কিছু মানুষকে দিয়েছি যারা সত্যি চান যে কেশব এর থেকে আরো ভালো কাজ করতে পারে, আমরা সেই কাজটা দেখবো। এই বিষয়ে যারা সমালোচনা করেছেন আমি তাদেরকে সম্মান করি, কিন্তু যারা ক্রিটিসিজম করে, সত্যি কথা শোনো, তারা আমার সামনে আমার চোখে চোখ রেখে কথা বলার যোগ্যই না। আমি তাদের কি বলবো, মানে তাদের তো ওইটুকু শিক্ষা নেই। আমি পারবো সোশ্যাল মিডিয়া একটা কাউকে একটা কথা লিখতে? পারবো না, কিন্তু তারা পারে। তার মানে তাদের বাড়ির লোকের শিক্ষা সেটা, তারা সোশ্যাল মিডিয়া গালাগালিটা লিখতে পারে। যারা একটা ঘটনাকে বানিয়ে সোশ্যাল মিডিয়াতে মানুষের সামনে প্রেজেন্ট করে যে কেশব অমুক, কেশব তমুক, আরে যদি আমি সত্যি আমার জায়গায় যদি আমি খারাপ থাকতাম, তাহলে আমি কেন আমার কাজ দিয়ে আবার ফিরতাম? একদমই। এটাও আর সব থেকে আরেকটা জিনিস বলি তোমায়, এটা না খুব মানে আমরা বলি যে বিজ্ঞানের সুফল কুফল, সুফলটা যেমন আছে একটা সোশ্যাল মিডিয়ার, যে আমাদের কন্টেন্ট সবার আগে সবার কাছে পৌঁছে যাচ্ছে, তেমন কুফল এটাই যে পাবলিক ফিগাররা সাধারণ মানুষের সঙ্গে ডেফিনেটলি অ্যাটাচ থাকতে চান, কিন্তু সেটা তার অনুষ্ঠান মারফত হতে পারে, সেটা একটা কোনো মিট আপ হতে পারে সেখান থেকে। কিন্তু সোশ্যাল মিডিয়া হয়ে যাওয়াতে একটা ইজি টু অ্যাক্সেস হয়ে গেছে। মানে কারোর ইচ্ছে হয়েছে আমি গিয়ে সালমান খানকে কমেন্ট বক্সে গালাগাল দেবো, তো তার কাছে ওটাই স্যাটিসফ্যাকশন হয়, ভাই আমি এটা করে এসেছি। হ্যাঁ, মানে পারলে যদি এটাতে ভিউজ পায়, তাহলে বাবাকে নিয়েও গালাগাল করবে সোশ্যাল মিডিয়া। তাই আমি খুব একটা ওদেরকে পাত্তাও দিই না, আমাকে যায় আসে না, কারণ ওরা আমার পাশে দাঁড়ানোরও যোগ্য নয়, ওরা আমার চোখে চোখ রেখে কথা বলারও যোগ্য নয়। আমার শেষ দুটো প্রশ্ন কেশবের কাছে আমি করছি। কেশব, একটা সময় সমালোচকরা তোমাকে একদম টোটালি ব্লেম দিয়েছিল যে তোমার স্টুডিওটা যখন পুড়েছিল, তোমার ভেতরটা পুড়েছিল, সেই পোড়াটা নিয়ে মানুষজন অনেক বিদ্রুপ, অনেক হাসাহাসি, অনেক ঠাট্টা করেছিল। দেখো, যেন এটা অতি বড় শত্রুর সঙ্গে এই ঘটনা না ঘটে, কারণ বাসস্থান পুড়ে যাওয়াটা যে কতটা যন্ত্রণা, মানে আমি কি করব, আমি আমার এত ইনস্ট্রুমেন্টস পুড়িয়ে দিয়ে, আমার বাড়িটা পুড়িয়ে দিয়ে আমার কি লাভ আছে? মানে এটা দেখো, মানুষকে সোশ্যাল মিডিয়া জবাব দিয়ে কিছু লাভ হয় না, কারণ ওরা ওটা যোগ্যই নয় যে ওদের জন্য আমি কেন, নট অনলি মি, কোনো আর্টিস্টই তাদেরকে নিয়ে এই ধরনের, যারা তাদের ভালোবাসে তারা কিন্তু এই ধরনের কথা বলবে না, যারা ভালোবাসে তারা চোখের জল ফেলবে, আর যারা ভালোবাসে না তারা তো ওরকম বলবেই, যেহেতু ইচ্ছে করে বাড়ি পুড়িয়ে দিয়েছে। এইটা না খুব বলাটা সোজা, বাট যদি তার সঙ্গেও ঘটে না, সহ্য করা কঠিন। মানে আমি তো এটা অনেকের বলতে ইজি হয়েছে, কেন আরো বলি, যেটা ঘটেছে অ্যাকচুয়ালি সেটা আমার জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে থাকলে সে মানে তার কাছে সুইসাইড করা ছাড়া রাস্তা তার সহ্য করতে পারত। যার বার্থ সার্টিফিকেট পুড়ে গেছে, যার জন্মর পরিচয় পত্রটুকু নেই, আবার ক্লেম করে বের করতে হয়েছে, মানে ডে 1 থেকে ওই দিন পর্যন্ত আমার লাইফের যত অ্যাচিভমেন্টস ছিল, আমার যত জামা কাপড় ছিল, আমার যত ইনস্ট্রুমেন্ট ছিল, ডকুমেন্ট ছিল, আমার গ্রাজুয়েশন, মাস্টার্স, প্রত্যেকটা ডকুমেন্টস কিচ্ছু নেই। যারা বলছে যে এগুলো কেশব ইচ্ছে করে করেছে, তারা ভাবুক না, কি আসে যায়, তুমি চেঞ্জ করতে পারবে না তার ভাবনা। মানে তাদের চিন্তায় যদি সকালে সূর্য উঠলে রাত বলা হয়, তো তারা তাই ভেবে থাকুক না, তারা মূর্খ হয়ে থাকুক। তারা কতটা মূর্খ সেটা তো সময় আগামীতে আরো বলবে। আমি অঙ্কিতার কাছ থেকে জানবো যে অঙ্কিতা, এই যে প্রেমটা তোমার সঙ্গে কেশবের যেটা শুরু হয়েছিল, সেই প্রেমটা ঠিক অ্যাপ্রোচটা কার কাছ থেকে প্রথম এসেছিল? অ্যাপ্রোচ হয়েছিল, কিছুই হয়নি আমাদের কি হয়েছে জানো, মানে আমাদের প্রেমটা অদ্ভুত ভাবে শুরু হয়েছে। বলি ঘটনাটা, মানে এটা বললে এটা কেউ জানে না। ইনফ্যাক্ট আমার সেদিন একটা রেকর্ডিং ছিল রুবির ওখানে, কোনো বড় স্টুডিও নয়, কারণ তখন তো আমি নাম করা কেউ নই, তখন কয়েকটা রিয়েলিটি শো করেছিলাম, তো এই জাস্ট আমার পরিচয় ছিল। একজন একটা হোম স্টুডিওতে রুবির ওখানে গান রেকর্ড ছিল, তো বেরিয়ে না আমি বাসে করে ফিরবো, বাসে করে উল্টোডাঙ্গা স্টেশন যাবো, সেখান থেকে ট্রেন করে হাবড়া যাবো, বাস আসছে না। কি করি, হোয়াটসঅ্যাপটা খুলে দেখছি লাস্ট কে স্ট্যাটাস দিচ্ছে, তাদের একটা করে হাই লিখবো, যদি কাউকে পাই তার সঙ্গে গল্প করবো, করে ওখানে টাইম কাটবে। এই করতে করতে লাস্ট স্ট্যাটাসটা ওর ছিল, ওর সঙ্গে ওকে হাই লিখেছিলাম। ও আমার ফ্যান ছিল অ্যাকচুয়ালি। আর সেদিন আমার কি মনে হচ্ছে আমি হাই লিখি, পরের দিনই বললো আমি তোমার হাবড়া এসছি। হ্যাঁ, বললাম তাহলে দেখা করি, বলে আমি ওকে তুলে বাড়িতে নিয়ে চলে এলাম। এই হলো বন্ধুত্ব। মানে এই বন্ধুত্ব প্রেম মিলিয়ে 3 মাস। কবে প্রেম হলো জানি না, কবে কি হলো জানি না, দুম করে জানলাম হঠাৎ করে একদিন যে ওদিন বিয়ে করতে হবে।
না, তোমার সাথে আমার একটু এত কথা হতো। হ্যাঁ মানে তার আগে অ্যাজ ও আমার যেহেতু ওর ফ্যান ছিল বাড়িতে আমার, আসার আগে আমার সাথে ওর কথা হতো। তো তারপরে এটা হয়ে গেল। অ্যাকচুয়ালি যদি প্রেম কবে করছি বলা যায়, তাহলে আমরা এখন প্রেম করছি। এখন জানো তো? প্রেম করছি। মানে আমাদের ওই সময়টায় বুঝেই ওঠেনি, মানে তখন তো প্রেম কি বুঝিনি, গানের মতন হয়ে আর গেছে life। তখন ওরও কেরিয়ারের পেছনে অনেকটা দৌড়ানো, ইভেন এখনো ও দৌড়াচ্ছে, বাট তখন যেন ওর বেশি তাগিদ ছিল। সব থেকে বড় কথা, তখন একটা অনুষ্ঠান করে গান গেয়ে 3-4 হাজার কি 5,000 টাকা রোজগার করতাম একটা অনুষ্ঠান করতাম। মানে কত অনুষ্ঠান হতো না, মাসে হয়তো 2-3টে অনুষ্ঠান করতাম, তো তত রোজগারও ছিল না। অতএব না আমাকে কেরিয়ারের পেছনে ছুটতে হয়েছে, ভাবতে হয়েছে যে কি করবো। ওই জন্য না তখন প্রেমটাও করা হয়নি, যে কারণে ও আসার পর একটা মাথায় না ওকে তো আমার ভালো রাখার দায়িত্ব। এবার তখন না আমি ওকে সময় না দিয়ে কাজের পেছনে সময় দিয়েছি। এবার কাজের পেছনে সময় দেওয়ার পর তো সেটা ডেফিনেটলি মানুষ উত্তর দিয়েছেন, আমার কাজটাকে পছন্দ করেছেন। তো তারপরে যে সময়টায় খুশির মুখটা দেখলাম কাজ নিয়ে, যে একটা অনুষ্ঠানে লক্ষাধিক টাকা মানুষ আমাকে পারিশ্রমিক দিয়ে গান শুনতে নিয়ে যাচ্ছেন, বা আমাকে দেখবেন বলে গেস্ট অ্যাপিয়ারেন্সে মানুষ অতগুলো টাকা দিয়ে নিয়ে যান, তো তখন মনে হলো যে এটা সবে শুরু, কিন্তু এরকম কিছুই তো আমার চাহিদা ছিল মনে মনে। তো তখন দেখলাম যে কাজের পেছনে সময় দিতে গিয়ে আমি ওকে হারিয়ে ফেললাম। এখন আমরা দুজনেই দুজনকে ব্যালেন্স করে চলি। আমি তো কাজটাকেও ব্যালেন্স করি, কারণ ওটাকে সময় দিতেই হবে। মানে ওর থেকে আমার বেশি ইম্পর্টেন্ট কাজ, আমি সামনেই বলি যে আমার কাছে কাজটা বেশি ইম্পর্টেন্ট। যেমন গতকাল রাতে হয়েছে, গতকাল সারা রাত ঘুম হয়নি। গতকাল আমার স্টুডিওতে রেকর্ড ছিল, আমার নিজের স্টুডিওতেই সারা রাত রেকর্ড করে দেখলাম সকাল হয়ে গেছে। তারপরে একটু গান করতে করতে 9টার সময় বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, ঘুমটাই হয়নি। তো ডেফিনেটলি কাজটা প্রায়োরিটি বলে, নইলে কখন গিয়ে তো ওর পাশে ঘুমিয়ে পড়তাম। হ্যাঁ সেটা আমি আজও কাজটাকে ফার্স্ট প্রায়োরিটি দিই, বাট আমি বুঝি ওকেও আমার সময় দেওয়া প্রয়োজন, কারণ ও তো একটি অন্য বাড়ি থেকে আমার বাড়িতে এসেছে। ডেফিনেটলি আমার বাবা মা, মানে ওর কাছে যদি বলা হয় যে আমার বাড়িতে ওর বন্ধুকে, তাহলে বোধহয় আমার থেকে বেশি বন্ধু আমার বাবা মা ওর সাথে, কারণ ওদের সাথে ওর ম্যাক্সিমাম টাইমটা তো বাবা মায়ের সাথেই কাটে আমার, ও তো খুব কমই বাড়িতে থাকে। সেই সিচুয়েশনে বলতে পারি যে আজকের ডেটে আমরা প্রেম করছি, আজকের ডেটে আমরা খুব ভালো বন্ধু। ও আমায় বোঝে, আমি ওকে বোঝার চেষ্টা করি, কারণ মেয়েদের বোঝা তো এত সোজা নয়। একেবারে না, এইটা হচ্ছে সবচেয়ে জটিল তথ্য। বোধহয় মেয়েদের বোঝাটা খুব কঠিন। শেষে মেন্টালের গানটা কিন্তু আমরা মিস করবো। সো সেটা অবশ্যই, সেটা অ্যাকচুয়ালি বিপ্লব দা আমাকে প্রথমে বলেছিল যে সব গানটা কিন্তু গাইতে হবে শুরুতে। আমি বললাম না, হোক না, আস্তে আস্তে তোমার সাথে গল্পটা হোক। বললাম লাস্টে শোনাবো। ফাইনালি বিপ্লব দার জন্য এবং আপনাদের সবার জন্য, বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেবো কি, আজকে তোকে দেখে বুকে চলছে জোনাকি, প্রেমের পাখি দিচ্ছে উঁকি, আয় রে ছুটে আয়, তোর চোখের ওই দবানলে পুড়তে মন চায়, এক লুকে প্রেম প্রথম শুরু, মনটা আমার নাটের গুরু, সেই না প্রেমের ঘন্টা বাজাইছে, বন্ধু আমার রসিয়া কাট্টার উপর বসিয়া কি একখান গান বানাইছে। আর শেষ করতে করতে আরেকটা কথা বলি, যেটা আমার মাঝখানে একটু বলার ইচ্ছে হয়েছিল। ঘটনাটা হচ্ছে যে আমরা যখন কোনো জিনিসে একটু হেরে যাই বা কোনো জিনিস হারিয়ে ফেলি, তখন আমাদের নজরটা থাকে হারার প্রতি, কিন্তু ওই হারটা থেকে একটা নতুন জয় হতে পারে কি, যখন ওর সাথে আমার ব্রেকআপ হয়, তখন আমি একটা লাইন লিখে রেখেছিলাম, একা রাত শেষ আমাদের। তো সেই একা রাত শেষ আমাদের এতদিন পরে সিনেমা রিলিজ হলো, মানুষ এত ভালোভাবে নিল, তো সেটা যদি ওই সময় আমাদের ওই রাতটা শেষ না হয়ে যেত, তাহলে এই লাইনটাও তৈরি হতো না, হয়তো অন্য কোনো লাইন আসতো, বাট এইভাবে মানুষ কানেক্ট করতে পারতো না। ইস রাত কি সুবহ নেই। এবং সত্যি কথা, আজকে এই আড্ডাটা আমাদের সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে কেশব এবং অঙ্কিতার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, ভালোবাসায় থাকবেন এবং অবশ্যই ভালোবাসবেন টুডে স্টোরিকে। এবং টুডে স্টোরির আগামী পর্বে আবার একজন নতুন তারকাকে আপনাদের সামনে আনবে। নমস্কার।